ওকে, সো লেটস স্টার্ট। এটা একটু ছোট করে নিতে হবে। ওকে, সো আজকে আমাদের টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন। সো আপনারা ট্রাই করবেন যে রিপ্লাই অ্যান্সার করার জন্য। হ্যাঁ, যে আমি ধরেন আপনাদেরকে একটা রুলস পড়ালাম এবং আপনাদেরকে বললাম যে এটার অ্যান্সার কি হবে, আপনারা চেষ্টা করবেন সেটা লেখার জন্য। সো আমি হচ্ছে আগে অ্যান্সার গুলো একটু রিমুভ করে নিই, আগের বছরের অ্যান্সার এগুলো। সো আপনারা কাইন্ডলি অ্যান্সার গুলো দেখবেন না এখন। আচ্ছা, সো হ্যাঁ, আমরা প্রথম রুলটা পড়াচ্ছি। হ্যাঁ, ক্লাস শেষে পিডিএফ দেওয়া হবে, ডোন্ট ওয়ারি। ওকে, সো সবার প্রথমে একটা রুলস হচ্ছে কোনো বইয়ের নাম, ম্যাগাজিন বা সংবাদপত্র, মুভি, নাটক, প্রতিষ্ঠান, দেশ, এগুলোর নাম যদি দেখতে প্লুরালের মতো মনে হয় কিন্তু এগুলো আসলে সিঙ্গুলার। যেমন আমি যদি বলি দ্য অ্যারাবিয়ান নাইটস, আপনারা আলিফ লায়লা দেখেছেন কে কে? কমেন্ট করুন চ্যাট বক্সে। আলিফ লায়লা ছোটবেলার একটা ভালো একটা এন্টারটেইনমেন্টের জায়গা ছিল। আমরা সবাই ছোটবেলায় আলিফ লায়লা দেখেছি। এবং এটা খুব এনজয়েবল, তাই না? সো দেখেন, অ্যারাবিয়ান নাইটস, অ্যারাবিয়ান নাইটস যেটা আরব্য উপন্যাস বা আরব্য রজনী। আহ সো এই যে আলাদিন বা হচ্ছে আলিবাবা 40 চোর, এরকম অনেক স্টোরি আছে না? সো এইটা, এটার ইংলিশটা হচ্ছে দ্য অ্যারাবিয়ান নাইটস। দেখেন, এই নাইটস দেখে মনে হতে পারে যে এটা তো প্লুরাল। আসলে আমাদেরকে আগে সিঙ্গুলার প্লুরাল বুঝতে হবে। সো সিঙ্গুলার প্লুরাল এখন নতুন করে শেখাইতে যাই না, আপনারা আশা করি পারেন। তো জাস্ট এটা মনে রাখেন যে এই যে এস আছে পিছনে, বোধহয় মনে হচ্ছে যে এটা প্লুরাল। তো অ্যারাবিয়ান নাইটস দেখে মনে হচ্ছে যে অনেকগুলো, আসলে কিন্তু এটা সিঙ্গুলার। তো যদি একটা প্রশ্ন আসে পরীক্ষায়, দ্য অ্যারাবিয়ান নাইটস ওয়াচ বাই মি ইয়েস্টারডে। আচ্ছা, আমরা টেন্স যদি জানি, আমরা জানি ইয়েস্টারডে থাকলে বাক্যটা কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আমি খুব বেশি ফাস্ট যাব না, আমি চাই আপনারা ভয়েস অন করে অ্যান্সার দেন, তাহলে ক্লাসটা বেশি ইন্টারেক্টিভ হবে। আপনারা যদি শুধু মেসেজে অ্যান্সার লেখেন বা কথা বলেন, এটা অনেক সময় বোঝা যাবে না ক্লিয়ারলি। আচ্ছা ঠিক আছে, আমি টেন্স নিয়ে মনে হয় প্রথম ক্লাসটা নিয়েছিলাম, যারা করেছেন তারা জানেন হয়তো। ওকে, সো ইয়েস্টারডে থাকলে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা দেখেন, এই এই বাক্যটা আমি পেসিভে লিখেছি, দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ ওয়াচ, ভার্বটা হচ্ছে ওয়াচ বাই মি ইয়েস্টারডে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ভয়েসে দেয়া আছে এটা। আচ্ছা, তাহলে দ্য অ্যারাবিয়ান নাইটস, এটা কি? আমরা জানি ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডেফিনিট, তাহলে পেসিফিক কি কি লিখবো এটাকে আমরা? এটা কি অ্যারাবিয়ান নাইটস ওয়াজ ওয়াচড বাই মি নাকি ওয়্যার ওয়াচড বাই মি হবে? বলেন তো, কে বলতে পারবেন? দ্য অ্যারাবিয়ান নাইটস, আরব্য রজনী, হ্যাঁ। সো অ্যারাবিয়ান নাইটস এটা হচ্ছে একটা সাবজেক্ট। সাবজেক্ট আমরা একটু আগে দেখেছি। ধরেন ম্যাগাজিনটা, ওটা বাদ দিয়ে দিলাম, এটা খুব একটা কমন না। ম্যাগাজিন, বই, সংবাদপত্র, মুভি, নাটক আর মুভি তো অলমোস্ট সেম জিনিস, সো এটা বাদ দিলাম। কোন প্রতিষ্ঠান হতে পারে, দেশ, এগুলা দেখতে প্লুরাল হলেও আসলে এগুলো কি সিঙ্গুলার। তো এই জন্য আমরা সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব। ও আচ্ছা, মেইন কথাটাই হয়তো বলিনি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, এই জিনিসটা লিখে রাখেন সবাই, হ্যাঁ। এটা হচ্ছে, আবারও বলছি, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, এটা হচ্ছে আমাদের রুলস। তো দেখেন, দ্য আরাবিয়ান নাইটস, এটা দেখতে প্লুরাল মনে হচ্ছে কিন্তু এটা হবে সিঙ্গুলার। আমরা এটাকে সিঙ্গুলার হিসাবে ধরতে হবে, এই জন্য আমরা কি বসাবো এখানে? ওয়াজ ওয়াচড। ওকে, অনেকেই লিখেছেন অলরেডি। তাহলে এটা হবে ওয়াজ ওয়াচড বাই মি ইয়েস্টারডে। যেহেতু এটা আমি পেসিভ ভয়েসে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন বাই মি আছে, এবং আমরা জানি এখানে একটা অক্সিলারি ভার্বের জায়গাটাও খালি। ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে দেয়া ব্র্যাকেটে, সো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স কেন হচ্ছে এটা? বিকজ এখানে ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে থাকলে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আরেকটা সহজ এক্সাম্পল আছে, অ্যাটমিক হ্যাবিটস। আমার কাছে বইটা আছে, বের করছি না এই মুহূর্তে। সো অ্যাটমিক হ্যাবিটস হচ্ছে একটা বই, অ্যাটমিক হ্যাবিটস। সো এটা দেখতে প্লুরাল মনে হচ্ছে না? হ্যাবিটস দেখতে প্লুরাল মনে হচ্ছে, আসলে কিন্তু এটা সিঙ্গুলার। দেখেন, আবারও ইয়েস্টারডে দিয়ে দিয়েছি, তাহলে ইয়েস্টারডে থাকলে কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। সো এখানে ওয়াজ, সরি, রিড বাই হার,
পেসিভে চেনার উপায় আছে। পেসিভে চেনার উপায় হচ্ছে আম, একটিভ ভয়েসে কর্তা নিজে কাজটা করে, আর প্যাসিভ ভয়েসে কাজটা হয়, করা হয়। ওকে, সো একটিভ ভয়েস যেমন আমি যদি বলি আমি আলিফ লায়লা দেখেছি, আর তাহলে কি এটা একটিভ ভয়েস। আর আমি যদি অর্থটা এরকম দেখি যে আমার দ্বারা আলিফ লায়লা দেখা হয়েছিল, তাহলে সেটা কি প্যাসিভ ভয়েস। তো তুমি আসলে একটু ইংলিশে টেন্সটা যদি ভালো বুঝো তাহলে প্যাসিভটা বুঝে যাবা ইজিলি। প্যাসিভ বোঝার উপায় হচ্ছে যে এখানে একটা প্রিপজিশন থাকে, তারপর এটার অবজেক্টিভ ফর্ম থাকে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম থাকে, এবং ভার্বটা হয় কি পাস্ট পার্টিসিপল প্লাস তার আগে একটা অক্সিলারি ভার্ব থাকে। So আসলে টেন্স এবং ভয়েস আগে ক্লিয়ার থাকতে হবে, তাহলে এটা তোমাদের জন্য বোঝা ইজি হবে। তাহলে দ্বিতীয়টার অ্যান্সার কি হবে? এটা কি হবে? অ্যাটমিক হ্যাবিটস। এটা দেখতে প্লুরাল, এটা একটা বইয়ের নাম। হ্যাঁ, আবার বলছি, এটা একটা অ্যাটমিক হ্যাবিটস হচ্ছে একটা বইয়ের নাম। তো এটা দেখতে প্লুরাল মনে হলেও এটা আসলে কি ইয়েস্টারডে থাকার কারণে এটা আমরা ওয়াজ দিয়ে শুরু করব। আর রিড তো রিডের ভি3 হচ্ছে কি রিড। তাহলে অ্যাটমিক হ্যাবিটস ওয়াজ রিড বাই হার ইয়েস্টারডে। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, মেইন রুলটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তার মানে আমাদের এই যে বইটা, এই বইটা দেখতে প্লুরাল হলেও এটা আসলে সিঙ্গুলার। সো সাবজেক্ট সিঙ্গুলার, আমাদের ভার্ব সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার মানে এখানে ওয়াজ বসছে, ঠিক আছে। তো আমি যদি এটাকে একটিভ ভয়েসে দেই তাহলে কি হয়? শি রিডস অ্যাটমিক হ্যাবিট। এটা এটা কি হবে বলো তো? এটা অ্যান্সারটা বলো সবাই। শি, এটা আমি একটিভ ভয়েসে দিয়েছি। শি রিড অ্যাটমিক হ্যাবিটস রেগুলারলি। আরেকটা আরেকটা গ্রামার হচ্ছে রেগুলারলি থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তোমাদেরকে টেন্স নিয়ে তোমরা টেন্সের আমি পড়াবো না, যেহেতু একটা অলরেডি একটা ক্লাস নিয়ে নিয়েছি। টেন্সের রুলস গুলা হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দিব আবারও, তোমরা টেন্স সম্পর্কে ভালো জানতে হবে। সো রেগুলারলি, ইউজুয়ালি এগুলা থাকলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সো শি এর সাথে কি হবে? রিডস। আবার ধরো একই জিনিস আমি যদি এখানে একটু চেঞ্জ করে দিই, আমি যদি বলি ইয়েস্টারডে শি রিড অ্যাটমিক হ্যাবিট ইয়েস্টারডে, তাহলে এটা কি হবে অ্যান্সার? কে বলতে পারবে? আমি যদি বলি সে গতকাল অ্যাটমিক হ্যাবিটস বইটা পড়েছিল, তাহলে কি হবে? শি রেড, ভেরি গুড। অনলি শি, এস থাকবে না, তখন এটা পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ, ভি2, তখন এটা হয়ে গেল পাস্ট ইনডেফিনিট। তোমরা কি বুঝতে পেরেছো সবাই? যদি বুঝে থাকো ইয়েস লিখো সবাই, হ্যাঁ। আর পারলে একটু আহ, হ্যাঁ, চ্যাটে আপনারা যেভাবে অ্যান্সার দিচ্ছেন সেটাও ঠিক আছে। সব থেকে ভালো হয় যদি ভয়েস অন করে এক্সপ্লেন করতে পারেন। ওকে। সো যদি কোনো দেশের নাম দেখতে প্লুরাল মনে হয়, আসলে সেটা হবে সিঙ্গুলার। সো এটা আমি আর এক্সপ্লেন করছি না। সো এটা আবারও বলছি, যদি কোনো বইয়ের নাম, নিউজ পেপার, মুভি বা কোনো দেশের নাম বা প্রতিষ্ঠানের নাম যদি দেখতে প্লুরাল মনে হয়, এগুলাকে তোমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে গণ্য করবা। সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে ভার্বটাও সিঙ্গুলার হবে। সো প্রথম রুলটা গেল। আচ্ছা, 2 নাম্বার রুলটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, আবারও বলছি। এই 2 নাম্বার এখন যে রুলটা পড়াবো, এই শব্দগুলা তোমরা একটু মনে রাখতে হবে। দেখো, সময়, টাইম, মানি, টাকা পয়সা, ওয়েট, ভর বা ওজন যেটাই বলো, লেন্থ, দৈর্ঘ্য, ডিস্টেন্স, দূরত্ব, এগুলা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে আমরা কল্পনা করব। এগুলার এগুলার এদের একক সিঙ্গুলার ও প্লুরাল যাই হোক না কেন, এদের ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে। কিভাবে হবে এটা আমি একটু দেখাচ্ছি। ধরো আমি যদি বলি 10 টাকা, বা আমি যদি বলি 100 টাকা, 100 একের থেকে বেশি, তারপরেও কিন্তু আমরা এটাকে সিঙ্গুলার হিসেবে কল্পনা করব। আমাদের এটা সিঙ্গুলার হওয়ার কারণে আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে। ধরো আমি যদি বলি $1, অথবা আমি যদি বলি $500, তাহলেও এটা সিঙ্গুলার। এই জন্য এটার সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বও সিঙ্গুলার হবে। তাইলে ধরো 1 টাকা, 1 টাকা বা 500 টাকা, 1 কেজি বা 10 কেজি, যাই হোক, এটার ভার্ব হবে সিঙ্গুলার। অর্থাৎ 10 কেজি দেখতে প্লুরাল মনে হচ্ছে তোমাদের কাছে, কিন্তু এটাকে আমরা কি হিসাবে গণ্য করতে হবে? সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে গণ্য করতে হবে যদি সেটা বাক্যের শুরুতে থাকে। ওকে। আবার ধরো 1 মিটার, আমি যদি বলি 10 মিটার, বা 20 মিটার, 20 মিটারও যদি বলি, তাহলে কি হবে? এটার সাবজেক্ট সিঙ্গুলার হবে। ডিস্টেন্স, 1 মাইল,
10 মাইল, আমি যদি বলি 10 মাইল একটা লম্বা দূরত্ব, তাহলে যে 10 মাইলস বাকি শুরুতে যদি বসে, তাহলে 10 মাইল দেখতে তোমাদের কাছে মনে হতে পারে ওরে 10 মাইল তো এটা প্লুরাল, কারণ একের থেকে বেশি হলেই তো প্লুরাল। আসলে এককের ক্ষেত্রে, হ্যাঁ, এটা হচ্ছে সময়, টাকা পয়সা, দূরত্ব, দৈর্ঘ্য, এগুলা যদি একক বা এগুলার প্লুরাল যাই হোক না কেন, আমাদের এটাকে সাবজেক্টটাকে সিঙ্গুলার হিসাবে ধরতে হবে। সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বও সিঙ্গুলার হবে। আরেকটা হচ্ছে সময়, ধরো 1 ঘন্টা, আমি যদি বলি 24 ঘন্টা, বা আমি যদি বলি আমি আরেকটা ঘর বানাই এখানে, এটা হচ্ছে ধরো, আমি যদি বলি টাইমের আরেকটা এক্সাম্পল, আরো কয়েকটা এক্সাম্পল লিখি এটাতে, ধরো আমি যদি বলি আম 7 ডে, আমি যদি বলি 7 ডেজ, ধরো 1 ডে বললাম, হ্যাঁ 1 ডে, আমি যদি বলি এখানে 7 ডেজ, হ্যাঁ তাহলে বেশি না, অথবা 30 ডেজ, ওকে, অথবা ধরো বললাম 365 ডেজ। তাইলে এই যে 365 দিন দেখতে প্লুরাল মনে হচ্ছে, কিন্তু বাক্যের শুরুতে যদি সে বসে, তাহলে আমরা অবশ্যই এটাকে সিঙ্গুলার হিসাবে কল্পনা করব। এখন আসলে এক্সাম্পলে চলো, এক্সাম্পল দেখলে ক্লিয়ারলি বুঝবা। আমি হচ্ছে অ্যান্সার গুলা মুছে দিচ্ছি যদি থাকে। আচ্ছা, তোমরা আগেই কেউ অ্যান্সার গুলা দেখো না, পরে, ঠিক আছে? পরে আমরা যখন এগুলো আসলে মোছা আগে উচিত ছিল, সরি ফর দ্যাট। আচ্ছা, এটা থেকে কিন্তু, এই রুল থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, হ্যাঁ। আচ্ছা দেখো, $10 গিভ হিম বাই মি। আচ্ছা দেখো, এখানে বাই মি আছে, তাহলে এটা কি মনে হচ্ছে বলো তো, এটা আগে অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ নাকি প্যাসিভ? $10 গিভ হিম বাই মি ইয়েস্টারডে, বাক্যটার স্ট্রাকচার দেখে কি মনে হচ্ছে, প্যাসিভ না? ইয়েস, প্যাসিভ, রাইট। আচ্ছা, একটু মনোযোগ দিতে হবে, অনলাইন ক্লাস যেহেতু, মনোযোগ না দিলে বুঝবা না, হ্যাঁ, মনোযোগ দিলে ভালো হবে। উম, একটা মিনিট। ওকে, সো তোমরা কি শুনতেছো সবাই? আচ্ছা, $10 ওয়াজ গিভেন হিম বাই মি ইয়েস্টারডে, অর্থাৎ আমার দ্বারা তাকে $10 দেয়া হয়েছিল গতকালকে। গতকালকে, ধরো আমি যদি বলি আমি তাকে $10 দিয়েছিলাম গতকালকে, এটার একটিভটা হতো এরকম, কিন্তু এটা পেসিভে দেয়া আছে, $10 তাকে দেয়া হয় আমার দ্বারা গতকালকে, তো বাক্যটার স্ট্রাকচার দেখে মনে হচ্ছে এটা পেসিভ। তাহলে $10 দেখতে প্লুরাল মনে হচ্ছে, কিন্তু আসলে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলো তো? সিঙ্গুলার। $10 দেখতে প্লুরাল মনে হলেও আমাদেরকে এটাকে সিঙ্গুলার হিসাবে ধরতে হবে, ওকে। তাহলে এখানে ইয়েস্টারডে আছে, সবসময় মনে রাখবে ইয়েস্টারডে হলে বাক্যটা অলওয়েজ সিঙ্গুলার, সরি, ইয়েস্টারডে হলে বাক্যটা অলওয়েজ পাস্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্স। ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এই শব্দগুলা যদি কোনো বাক্যে দেখো, তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো দেখো এখানে $10 ওয়াজ, তাহলে আমরা কি লিখতে পারি? ওয়াজ, পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি প্যাসিভ ভার্ব হচ্ছে ওয়াজ। ওয়াজ গিভেন, ভার্বটা হচ্ছে গিভ, সো এখানে হবে ওয়াজ গিভেন হিম বাই মি ইয়েস্টারডে। সো এটা হচ্ছে ওয়াজ কেন হলো, কারণ $10 এটা দেখতে প্লুরাল মনে হচ্ছে, কিন্তু আসলে এটা হবে সিঙ্গুলার ভার্ব। এটা প্লুরাল সাবজেক্ট হওয়া সত্ত্বেও ভার্বটা হবে সিঙ্গুলার, এটা আমাদের রুলস। তো এটা যদি আমি অ্যাক্টিভে করি, তাহলে এখানে হয়, আমি যদি বলি এটাকে অ্যাক্টিভে লেখো, তাহলে আমি লিখতে পারি আই গিভ $10, আচ্ছা, ইয়েস্টারডে। আচ্ছা দেখো তো, এটা কি হবে অ্যান্সারটা বলো তো সবাই। আর আমি যদি এটাকে অ্যাক্টিভে লিখি, আই গিভ হিম $10 ইয়েস্টারডে, এখানেও ইয়েস্টারডে আছে, তাহলে কি হবে বলো তো? আই জাস্ট গেভ হিম, ওকে, আই গেভ হিম $10 ইয়েস্টারডে। সবাই বুঝতে পারছো কেন এখানে গেভ হলো? গেভটা হচ্ছে এখানে V2। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটা দেখো, 24 ঘন্টা, মেক এ ডে, না এখানে ওয়াজ কেন হবে? এটা তো আমি অ্যাক্টিভে লিখছি, V2, ভার্ব 2, অ্যান্ড এটা অ্যাক্টিভ ভয়েস, ওকে। অ্যাক্টিভ ভয়েসে কখনো অক্সিলারি ভার্ব থাকে না, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা, এটা অ্যান্সার দাও। দেখো, 24 ঘন্টা মেয়ে কেটে 24 ঘন্টায় একদিন হয়। এটা কি কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে 24 ঘন্টা, দেখো দেখতে প্লুরাল মনে হচ্ছে, 24টা ঘন্টা অনেক ঘন্টা, কিন্তু এটা আসলে কি সিঙ্গুলার, সেই জন্য এটার সাথে কি হবে? মিক্স। ওকে, 24 ঘন্টা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো 24 ঘন্টা এটা দেখতেও। ওকে, 1 মিনিট, আমার ল্যাপটপে চার্জ দিতে হবে। ওকে, দেখো 24 ঘন্টা দেখতে প্লুরাল মনে হচ্ছে, কিন্তু আমাদেরকে এটাকে সিঙ্গুলার হিসাবে কল্পনা করতে হবে। সো 24 ঘন্টা মেক্স এ ডে। সো 24 ঘন্টা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মেক হয়ে গেল মেক্স। ওকে, 24 ঘন্টায় এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে। দ্বিতীয়টাও আসে, দেখো 7 ডেজ মেক এ উইক, 7 দিনে এক সপ্তাহ হয়। এটা কি হবে? এটাও সেম, এটাও কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে 7 দিন দেখতে কি, যারা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস জানে না, তারা হয়তো 7 দিন দেখে এটা বলে দিতে পারে যে আর, বা হচ্ছে আর মেকিং এটে আন্দাজে দিয়ে দিবে। তো আসলে এটা একই থাকবে। মেক্স কেন হলো 7 ডেজ? এটাকে আমাদেরকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কল্পনা করতে হবে। 7 ডেজ মেক্স এ উইক। ওকে, একইভাবে পরেরটাও হবে 30 ডেজ মেক এ মান্থ। ওকে, মেক্স, এটা হবে কি মেক্স। সবগুলো একই অ্যান্সার, 365 দিন মেক্স এ ইয়ার। ওকে, সবাই কি সবগুলো বুঝতে পারছো? এটা এটা জি। কিভাবে মেক্স হইলো? ডু ইউ অল আন্ডারস্ট্যান্ড? ওকে, সবাই যদি বুঝতে পারো ইয়েস লিখো, আমরা আরেকটা রুলসে যাই। দেখো, 100 মাইলস, বিভার্ব। বিভার্ব মানে কি? এম ইজ আর। ওকে, বিভার্ব মানে এম ইজ আর ওয়াজ আর। ওকে, বিভার্ব মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার। ওকে, সো এখানে বিভার্ব বলতে আমাদের এটা ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার। আসলে আমরা এটা লিখে দিব না, না তোমরা ইজিলি বুঝে যাবা। তাহলে 100 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স, 100 মাইল হলো বড় একটা দূরত্ব। তাহলে এটা কি হবে? 100 মাইলস এর সাথে কি আর এম ইজ আর কোনটা বসবে? ইজ। 100 মাইল দেখতে প্লুরাল মনে হলেও, 100 মাইল কি দেখতে প্লুরাল মনে হলেও, এটা কি সিঙ্গুলার, সাবজেক্টকে আমাদেরকে সিঙ্গুলার হিসাবে ধরতে হবে। তাহলে এটা অ্যান্সারটা হবে ইজ। ওকে, 100 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। আচ্ছা, দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে 5 টাকা 5 লাখ। 5 লাখ দেখতে প্লুরাল মনে হবে। এইগুলো হচ্ছে তোমাদেরকে কনফিউজ করার জন্য। 5 লাখ টাকা, 5 লাখ, বি মানে কি অ্যামিজার, এ গুড অ্যামাউন্ট অফ মানি টু গিভ ইউ, অর্থাৎ 5 লাখ টাকা তোমাকে দেওয়ার জন্য অনেক বড় একটা অ্যামাউন্টের টাকা। বাংলা অর্থটা এরকম। টাকা 5 লাখ, তাহলে এটা কি অ্যামিজার, কি হবে বিভার্বের মধ্যে? ইজ। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো টাকা 5 লাখ ইজ এ গুড অ্যামাউন্ট অফ মানি টু গিভ ইউ, 5 লাখ টাকা তোমাকে দেওয়ার জন্য যথেষ্ট অ্যামাউন্টের একটা, বা ভালো অ্যামাউন্টের একটা টাকা। আচ্ছা, নেক্সট এক্সাম্পল দেখো, 100 টাকা প্রোভাইড মানে দেওয়া, প্রোভাইড মানে হচ্ছে গিভ, গিভ প্রোভাইড এগুলো একই অর্থ। সো দেখো, 100 টাকা ড্যাশ প্রোভাইড টু ইউ বাই মি, এখানে দেখো বাই মি আছে, তাহলে এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ হবে? বাক্যের স্ট্রাকচার অনুযায়ী প্যাসিভ। দেখো, বাই মি আছে, 100 টাকা প্রোভাইড টু ইউ বাই মি, তাহলে এটা প্যাসিভের স্ট্রাকচার। ওকে, বাক্য দেখেই বুঝতে হবে যেটা অ্যাক্টিভ না প্যাসিভ। প্যাসিভ চিনার উপায় হচ্ছে অক্সিলারি ভার্ব থাকবে, ভার্ব মেইন ভার্বটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং সেখানে একটা প্রিপজিশন থাকবে, এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম থাকবে। তাহলে কি হবে? লাস্ট নাইট, দেখো লাস্ট নাইট থাকলে এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। আবারও বলছি, ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট আওয়ার, এগুলা থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে টাকা 100, টাকা 100, 100 টাকা, তাহলে ওয়াজ প্রোভাইডেড। ওকে, ওয়াজ প্রোভাইডেড, ওয়াজ প্রোভাইডেড টু ইউ বাই মি। ওয়াজ প্রোভাইডেড কেন হলো? কারণ 100 টাকা, 1000 টাকা, 10 লাখ টাকা, যাই হোক না কেন, এটা সিঙ্গুলার, এই জন্য সিঙ্গুলার সাথে ওয়াজ বসছে। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, 50 কেজি বি হার ওয়েট, 50 কেজি হলো তার ওজন, অর্থাৎ মেয়েটার ওজন 50 কেজি। তাহলে 50 কেজি, এটা বি ভার্ব কি হবে? এম ইজ আর, কি হবে বলেন?
50 কেজি দেখতে প্লুরাল মনে হচ্ছে, কিন্তু এটা আসলে কি সিঙ্গুলার। সিঙ্গুলার হলে কি হবে? ইস। এম ইজ আর মধ্যে ইজ। ওকে, ভেরি গুড। সো 50 কেজি ইজ হার ওয়েট, তার ওজন 50 কেজি। সো আমরা আরেকটা একই জিনিস, এটা অলরেডি আমরা অ্যান্সার করেছি। 30 ডেজ, জাস্ট রিক্যাপ বলেন তো এটা কি হবে? 30 ডেজ মেক এ মান্থ, এটা কি হবে? এটা আগে আমরা মেক্স। অ্যান্সার করে ফেলছি। মেক্স, ইয়েস। ওকে। ওকে, তাহলে 30 ডেজ মেক্স এ মান্থ। ওকে, আই হোপ তোমরা এই রুলস গুলা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা এখন আরেকটা সহজ এক্সাম্পল দেখি, যদিও এটা থেকে খুব একটা প্রশ্ন হয় না, বাট জেনে রাখা ভালো। বিভিন্ন গ্রহ, নক্ষত্র এগুলা যদি সাবজেক্ট হিসাবে বসে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। দেখো, কোন গ্রহ, নক্ষত্র, স্টার এগুলা যদি মানে সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে। যেমন মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন এগুলা যদি কোনো বাক্যে প্রথমেই বসে সাবজেক্ট হিসাবে তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। ওকে, যেমন আনসারটা লেখা আছে, মার্স ড্যাশ এ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। মঙ্গল গ্রহ হলো একটা গ্রহ আমাদের সোলার সিস্টেমে বা আমাদের সৌরমণ্ডলে। তাহলে এটা কি হবে? মার্স। এটা বললাম কি, যদি এগুলা বাক্যের শুরুতে বসে তাহলে সাবজেক্টটা হবে সিঙ্গুলার, তাহলে এখানে অ্যান্সারটা হবে ইজ। তাহলে মার্স ইজ এ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। ওকে, মার্স ইজ এ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম, খুব ইজি প্রশ্ন। আচ্ছা, এটা থেকে খুব একটা প্রশ্ন হয় না, কিন্তু জেনে রাখা ভালো যে কোনো গ্রহ নক্ষত্র যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে তার ভাবটা হবে সিঙ্গুলার। ওকে। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট রুল এখন আমরা যেটা পড়বো, হ্যাঁ, এই রুলটা 4 নাম্বার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এতক্ষণ যতগুলা রুলস পড়াইছি এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, এভরি, সাম, এনি, নো এগুলা যদি দেখো কোনো বাক্যে, ওকে, তাহলে সাবজেক্ট হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। দেখো, এভরিওয়ান, ওকে, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং এগুলা যদি দেখো কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসছে, এগুলা জাস্ট মুখস্থ করে ফেলো এখনই। আমি দেখি তোমাদেরকে জিজ্ঞেস করব, আমার সাথে সাথে বলো, জোরে জোরে বাসায় চিল্লায় বলো, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং। এই ওয়ার্ড গুলা যদি দেখো বাক্যে সাবজেক্ট হিসেবে বসছে তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে। আবার সবাই একসাথে বাসায় চিল্লায় বলো, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং। এগুলা যদি বাক্যে সাবজেক্ট সাবজেক্ট হিসাবে থাকে তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। মুখস্থ হয়েছে সবার এই ওয়ার্ড গুলা? এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং। এই ওয়ার্ড গুলা যদি, আবারও বলছি, এই ওয়ার্ড গুলা যদি বাক্যের শুরুতে থাকে তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার। চলো আমরা এক্সাম্পলে চলে যাই, তাহলে এটা আরো ক্লিয়ারলি বুঝবা। আর ক্লাস শেষে আমি এই চার্টটা দিয়ে দিব তোমাদেরকে, তাহলে তোমরা হচ্ছে আরেকবার দেখে নিতে পারবা, খাতায় নোট করে নিতে পারবা। আচ্ছা দেখো, বাক্যটা শুরু হচ্ছে এভরিবডি দিয়ে, তাহলে আমরা জানি এভরিবডি থাকলে কি হবে? সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। দেখো, এভরিবডি গো দেয়ার ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে কি হয় বাক্যটা বলো তো? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এভরিবডি গো দেয়ার ইয়েস্টারডে, প্রত্যেকে গতকাল সেখানে গিয়েছিল। আচ্ছা, অ্যান্সার গুলো মুছে নেই, একটা মিনিট সময় দাও, তোমরা কেউ অ্যান্সার দিকে তাকায়ও না। আচ্ছা, ওকে, একটু সময় নিচ্ছি। ওকে, সো প্রথম প্রশ্নটা হচ্ছে এভরিবডি গো দেয়ার ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এভরিবডির সাথে কি হবে গো এর ক্ষেত্রে? এভরিবডি ওয়েন্ট, এটা একটি বাক্য, যেহেতু বাক্যের শুরুতে সাবজেক্ট আছে, হ্যাঁ, মেইন সাবজেক্ট। এভরিবডি ওয়েন্ট, এটা হবে ওয়েন্ট। ওকে, যেহেতু ইয়েস্টারডে আছে এজন্য পাস্ট ইনডিফিনিট। তাহলে এভরিবডি ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, সবাই কি বুঝতে পেরেছো এটা? আচ্ছা, এটা বুঝলে আমরা দ্বিতীয় এক্সাম্পলটাতে যাই। সামবডি গো টু দা মার্কেট, তাহলে এটাও কি হবে? সামবডি
গো টু দ্য মার্কেট, এটার ক্ষেত্রে কি হবে? এটাও সেম। somebody go to the market, so, everyone, everybody, everything, someone, somebody, something, no one, nobody, nothing, anyone, anybody, anything, এগুলা থাকলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। টেন্সটা তোমরা নির্ধারণ করে নিবা, যেহেতু বাক্যের টেন্স অনুযায়ী ভার্বটাও বসে, এটাও মাথায় রাখতে হবে। somebody go to the market, তাহলে আমরা বলতে পারি যে মার্কেটে অলরেডি গিয়েছে, এই জন্য আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স এটাকে লিখছি, যদিও এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার কোনো মার্কার নেই। আচ্ছা, তোমাকে বলতে হবে কি বুঝো নাই, জাস্ট মেসেজে যদি বলো বুঝি নাই তাহলে কিছু বুঝাইতে পারবো না, কিন্তু ভয়েস অন করে কথা বলার চেষ্টা করতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। নো ওয়ান বিলিভ এ লায়ার, তাহলে নো ওয়ান, নোবডি, নাথিং থাকলে ভার্ব কি হবে? সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। তাহলে এখানে সাবজেক্ট সিঙ্গুলার, দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এগুলাতে কোনো টেন্সের পরিবর্তন নাই। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, নোবডি বিলিভ এ লায়ার। তাহলে এখানে যেহেতু নো ওয়ান আছে বা নোবডি আছে, তাহলে এটা কি হবে? জাস্ট ভার্বের সাথে এস বাই এস যোগ করে দিব। তাহলে এটা কি হবে? বিইএলআই, ওকে, বিলিভস, নো ওয়ান বিলিভস এ লায়ার। বিলিভস কেন হলো? কারণ নো ওয়ান, নোবডি, নাথিং এগুলো যদি থাকে তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। তো আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, যেহেতু নো ওয়ান হচ্ছে থার্ড পারসন, তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে আমরা এস বাই এস যোগ করব। সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝলে ভালো। নেক্সট প্রশ্নতে যে চলে যাই তাহলে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে নাথিং টু বি ইম্পসিবল। আচ্ছা, টু বি ভার্ব, ওকে। নাথিং টু বি ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়, তাহলে এটা কি হবে অ্যান্সারটা? আচ্ছা, আমরা জানি নো ওয়ান, নোবডি, নাথিং থাকলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, তাহলে এটার সাথে কি বসবে? বিভার্ব এখানে কি হবে? এম ইজ আর, বিভার্ব মানে হচ্ছে এম ইজ আর, কি হবে? নাথিং ইজ ইম্পসিবল, হ্যাঁ, সিম্পলি অ্যান্সারটা হবে ইজ। ওকে, ইজ কেন হলো? বিকজ আমরা নো ওয়ান, নোবডি, নাথিং দেখলে সাবজেক্টকে সিঙ্গুলার রাখবো, তো এটা সিম্পলি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেহেতু এটা এখানে কোনো মার্কার নেই বাক্য টেন্স পরিবর্তন হওয়ার, হ্যাঁ, যার কারণে এখানে ইজ হলো। নাথিং ইজ ইম্পসিবল, ওকে। আচ্ছা, এখন দেখো আরেকটা রুলস, সেটা হচ্ছে, আচ্ছা এখানে মেনি দিয়া নাই, দেখো ব্যতিক্রম। আমরা শুধু সহজগুলা শিখলে হবে না, একটু ব্যতিক্রম গুলা অ্যালার্ট, হ্যাঁ, এটা হচ্ছে ব্যতিক্রম, কিছু স্টার চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, মেনি অফ দ্য স্টুডেন্টস, আচ্ছা দেখো, যদি দেখো দুইটা সাবজেক্টের মাঝখানে অফ আছে, হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে, আমি একটু ডিফারেন্ট কালার করে দিচ্ছি। আচ্ছা, যদি দেখো ওয়ান অফ দ্য স্টুডেন্টস, মেনি অফ দ্য স্টুডেন্টস, ফাইভ অফ দ্য স্টুডেন্টস, ওকে, সো ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্টস, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সাবজেক্ট, এটা আমাদেরকে অনেক সময় কনফিউজ করে। তো সবসময় মনে রাখবা, বেশিরভাগ ক্ষেত্রে বাম দিকে যেটা সাবজেক্ট সিঙ্গুলার, বাম দিকেরটা যদি সিঙ্গুলার হয়, ভার্ব এখানে ব্র্যাকেটে যে ভার্বটা আছে সেটাও সিঙ্গুলার হবে। বাম দিকে যদি প্লুরাল হয় তাহলে এটা প্লুরাল হবে। ঠিক আছে, আবারও বলছি, অফ এর আগে যেটা থাকবে সেটা ধরে আমরা সাবজেক্ট নির্ধারণ করব বেশিরভাগ ক্ষেত্রে। অফ এর আগে শুধু একটা রুলস ছাড়া, ব্যতিক্রম রুলসটা আমি একটু পরে দেখাবো। সবসময় মনে রাখবা অফ এর আগে যেটা থাকবে, হ্যাঁ, এরকম মেনি অফ দ্য স্টুডেন্টস বা ওয়ান অফ দ্য স্টুডেন্টস বা থ্রি অফ দ্য স্টুডেন্টস, এগুলোর ক্ষেত্রে অফ এর আগে যেটা থাকবে যে ওয়ার্ডটা, আচ্ছা আমাকে বলো মেনি কি সিঙ্গুলার নাকি প্লুরাল? মেনি এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। প্লুরাল, কারণ মেনি মানে অনেক বোঝায়, ওকে, অনেকেই। কিন্তু আমি যদি বলি ওয়ান, তাহলে কি এটা সিঙ্গুলার? আচ্ছা দেখো, মেনি অফ দ্য স্টুডেন্টস, এই স্টুডেন্টস এখানে কতজন বলো তো? ধরো আমার ক্লাসে এখন তোমরা আছো 12 জন, 12 জনের মধ্যে অনেকেই আছে। ধরো আমি যদি বলি আমার ক্লাসের আর মোট আপনি তো স্টুডেন্ট, দিয়ে বাড়াইছেন। সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, ধরো আমার ক্লাসের স্টুডেন্ট হচ্ছে 30 জন, 30 জনের মধ্যে আজকে ক্লাসে প্রেজেন্ট আছে 13 জন, তাহলে আমি বলতে পারি কি, মেনি অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে, আমার ক্লাসে অনেকেই আজকে অ্যাবসেন্ট, তাই না? তো দেখো,
সবসময় মনে রাখবা অফ এর বাম দিকে যেটা থাকবে বা অফ এর আগে যেটা থাকবে সেটা হবে আমাদের সাবজেক্ট। এটা যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটের ভার্ব হবে সিঙ্গুলার, এটা যদি প্লুরাল হয় ব্র্যাকেটের ভার্ব হবে প্লুরাল। জাস্ট এটাই মনে রাখবা। কি বলছি? অফ এর আগে যদি সিঙ্গুলার ওয়ার্ড থাকে ভার্ব হবে সিঙ্গুলার, অফ এর আগে যদি প্লুরাল ওয়ার্ড থাকে ভার্ব হবে প্লুরাল। জাস্ট এটা সিম্পলি মনে রাখো। তাহলে দেখো, মেনি অফ দ্য স্টুডেন্টস, এই যে অনেকগুলা স্টুডেন্টস এর মধ্যে অনেকেই, তাহলে কি প্লুরাল। তাহলে মেনি অফ দ্য স্টুডেন্টস, টু বি মানে অ্যামিজার, অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কি গতকালকে। তাহলে আগে দেখো এটা কোন টেন্স, আগে সবসময় দেখবা যে এটা কোন টেন্স। ইয়েস্টারডে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আগে ধরবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নির্ধারণের আগে ধরবা যে বাক্যটা কোন টেন্সে আছে। কোন টেন্সে আছে? তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে দেখো মেনি অফ দ্য স্টুডেন্টস, তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ার, টু বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, টু বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার। ওকে, যেহেতু যেহেতু এখানে ইয়েস্টারডে আছে তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না, সেহেতু এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার হবে এটা। যেহেতু এখানে মেনি আছে তাহলে মেনি কি প্লুরাল, তো আমি জানি সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। তাহলে কি হবে? মেনি অফ দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট। ওকে, ওয়ার অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট তো ওখানে লেখা আছে এই জন্য এখানে আর লিখছি না। মেনি অফ দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট। আচ্ছা, এখানে ওয়ার কেন হলো কে বলতে পারবা? তোমাদের মধ্যে একজন ভয়েস অন করে বলো তো। তোমাদের মধ্যে কে বলতে পারবা? এখানে স্যার স্টারটা পুরো হুম হুম হুম, বলো। স্টার যা আছে স্যার, সেজন্য। আর এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। কিন্তু এখানে অয়ার হলো কেন সেটা বলো। স্যার পুরো সেই জন্য। আচ্ছা, না, এখানে হচ্ছে অফ এর আগে যে ওয়ার্ডটা সেটার কারণে। অফ এর আগে হচ্ছে মেনি, তাহলে মেনি হচ্ছে আমাদের প্লুরাল। মেনি হচ্ছে একটা কি প্লুরাল বাচক শব্দ, সাবজেক্ট প্লুরাল, এজন্য আমাদের ভার্বটাও প্লুরাল হয়েছে। কথা বুঝছো? অফ এর আগে আমি আগেও বলছি, আমরা তো আগে টেন্সটা নির্ধারণ করছি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, অফ এর আগে যেটা সেটা হচ্ছে আমাদের মেনি, যেটা হচ্ছে একটা প্লুরাল ওয়ার্ড। সো সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এজন্য এখানে অয়ার ওয়াজ হয় নাই। আচ্ছা, এখন আমি সিম্পলি একটা এক্সাম্পল দেই, এই এক্সাম্পলটা আগে নিয়ে আসি। এখন তাহলে তোমাদের এটা ক্লিয়ার হবা তোমরা। আচ্ছা দেখো, ওয়ান অফ দ্য স্টুডেন্টস টু বি অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস টুডে। আচ্ছা, আগে আমাকে বলো এটা কোন টেন্স? টুডে আছে এখানে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ভেরি গুড। সো টুডে থাকলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর এখানে আমাদের অ্যান্সারটা হইতে পারে কি এখানে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি? এম ইজ আর। ওকে, এম ইজ আর হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এই যে আমরা জানি অফ এর আগে যেটা সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। অফ এর আগে কি আছে? ওয়ান। তাহলে ওয়ান ওয়ান কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। 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 তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে কি সিঙ্গুলার, এই জন্য এখানে সিঙ্গুলার। ইজ। ইজ কেন হয়েছে বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, ফার্স্ট অফ অল সবার প্রথমে আবার দেখো, টুডে থাকার কারণে এটা হয়ে গেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে টু বি ভার্ব হলে এম ইজ আর, এই তিনটা যে কোনো একটা আমাদের সঠিক উত্তর হতে পারে। যেহেতু ওয়ান থাকার কারণে আমাদের ইজ হবে, কারণ ওয়ান হচ্ছে সিঙ্গুলার, এজন্য আমাদের ভার্ব হবে কি সিঙ্গুলার। সো ওয়ান ইজ, এজন্য এম ইজ আর এর মধ্যে ইজটা হচ্ছে সব থেকে কারেক্ট অ্যান্সার। ওকে, এখন ধরো আমি একটু একটু পেঁচায় দিলাম, মনে করো আমি একের জায়গাতে টু দিলাম, তাহলে অ্যান্সারটা কি হবে? ধরো আমি যদি বলি এটাকে, আমি যদি বলি টু টু অফ দ্য স্টুডেন্টস টু বি অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস টুডে, আজকে দুইজন স্টুডেন্ট অনুপস্থিত, দুইজন ক্লাসে আসে নাই। তাহলে আমরা স্যার জানি আর অফের হবে আগে আর। যেটা, ওকে, অফের আগে যেটা আমাদের সাবজেক্ট সেটা কি টু। অফের আগে হচ্ছে আমাদের আছে কি টু, টু অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টের মধ্যে দুইজন। এখন দুইজন কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলো তো সবাই? প্লুরাল। প্লুরাল। টু হচ্ছে আমাদের প্লুরাল, এই জন্য কি হবে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে তখন আর, টু অফ দ্য আর স্টুডেন্টস। হ্যাঁ, সো এই প্যাচটা সবাই বুঝছো? ইন্টারেস্টিং না? হ্যাঁ, বুঝছি। জি। জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমরা তাহলে নেক্সট এক্সাম্পলে চলে যাই। আচ্ছা দেখো, আরেকটা ওয়ার্ড এখানে ম্যাক্সিমাম।
ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্টস টু বি অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস ইয়েস্টারডে। তাহলে আগে টেন্সটা নির্ধারণ করবা, ইয়েস্টারডে থাকলে এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। ইয়েস্টারডে থাকলে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আগে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি এটা লেখো, ওয়াজ ওয়্যার। আচ্ছা, তাহলে ওয়াজ ওয়্যার থেকে যে কোনো একটা কারেক্ট হতে পারে। যেহেতু এখানে ম্যাক্সিমাম আছে, ম্যাক্সিমাম কি এটা একটা প্লুরাল বাচক শব্দ কি? ম্যাক্সিমাম মানে সর্বাধিক সংখ্যক, ম্যাক্সিমাম, তাই না? ম্যাক্সিমাম মানে সবচেয়ে বেশি। তাহলে ম্যাক্সিমাম একটা প্লুরাল বাচক ওয়ার্ড। আমরা জানি অফের আগে যেটা থাকবে সেটা হবে আমাদের সাবজেক্ট। সো অফের আগে আছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হচ্ছে একটা প্লুরাল বাচক শব্দ, এর জন্য এখানে সিম্পলি কি হবে অ্যান্সারটা? অয়ার। ওয়ার। অয়ার কেন হয়েছে বুঝছো এবার? ইয়েস স্যার। So, আমি যদি এটাকে একটু ঘুরাই দিই, আবার তোমার এবার তোমরা অ্যান্সার দিবা। আমি যদি বলি এখানে জাস্ট টুডে, ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্টস টু বি অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, টুডে যদি দেই এখানে তাহলে কি টুডে? তাহলে এটা স্যার আর হবে যেহেতু, আর। আচ্ছা যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি? এম, ইজ, আর। তাহলে এই তিনটা যে কোনো একটা কারেক্ট হতে পারে। যেহেতু এখানে ম্যাক্সিমাম হচ্ছে একটা প্লুরাল বাচক শব্দ, সেহেতু আমাদের অ্যান্সারটা হবে এখানে আর আর। আর। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। ইয়েস স্যার। এক্সিলেন্ট, ওকে। সো আমরা সামনে চলে যাই। আরেকটা সেম এক্সাম্পল দেখো, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, আমরা জানি অফের আগে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে মোস্ট, যেহেতু মোস্ট একটা কি প্লুরাল বাচক শব্দ, আবার এখানে আছে কি ইয়েস্টারডে, সেম অ্যান্সার। অ্যান্সার কি হবে বলো তো? আর ওয়ার। অয়ার, ওকে। অ্যান্সার হবে অয়ার। ইয়েস। আর এটাকে যদি ইয়েস আমি স্যার। আবার ঘুরিয়ে দেই, আমি যদি বলি এটাকে টুডে, আর হবে আর। স্যার। আর আর আর। আচ্ছা যেহেতু মোস্ট অফ দ্য স্টুডেন্টস, তাহলে এটা হয়ে যাবে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর জন্য হবে আর। সবাই কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমি, এটা তোমরা অ্যান্সার দিবে, আমি বলবো না কিছু। ওয়ান অফ দ্য স্টুডেন্টস টু বি অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস ইয়েস্টারডে। is আগে দেখো ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে স্যার হচ্ছে পাস্ট ওয়াজ ওয়াজ। ইনডিফিনিট টেন্স। was স্যার ওয়াজ ওয়াজ। ওয়াজ, ভেরি গুড। কেন ওয়াজ হলো? কারণ এটা ফার্স্ট অফ অল এখানে ইয়েস্টারডে থাকার কারণে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়্যার। তাহলে দুইটার একটা হবে, যেহেতু ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ক্লাসে কয়জন অ্যাবসেন্ট ছিল? অনেকের মধ্যে একজন। একজন, স্টুডেন্টদের মধ্যে একজন। একজন থাকলে কি সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, এই জন্য আমরা কি নিব? ওয়াজ। ওয়াজ যেটা সেটা ওয়াজ। নিব সঠিক উত্তর। আচ্ছা, তাহলে দ্বিতীয়টা তো অলরেডি আমরা একটা এক্সাম্পল দিছি, যেটা হচ্ছে টু অফ দ্য স্টুডেন্টস। তো এটা কি হবে? ওয়ার। ইয়েস্টারডে আছে এখানে অয়ার। where টু, টু যেহেতু এখানে এজন্য হবে অয়ার, ভেরি গুড। আচ্ছা এরপর একটা বলো, 50 অফ দ্য স্টুডেন্টস, স্যার ক্লাসে ওয়ার। 50 জন ধরো, ক্লাসে 50 জন স্টুডেন্ট, 50 জনই অ্যাবসেন্ট গতকালকে, কি হবে? স্যার ওয়ার হবে। ওয়ার। ওয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো আমরা। এটা থেকে এই এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে, বিভিন্ন জবের পরীক্ষাতে আসে, নার্সিং পরীক্ষাতে আসতে পারে। দেখো, এখন আমরা তো ডিরেক্টলি দেখছি ওয়ান অফ দ্য স্টুডেন্টস বা টু অফ দ্য স্টুডেন্টস বা মোস্ট অফ দ্য, ম্যাক্সিমাম অফ দ্য, মেনি অফ দ্য। কিন্তু এখন দেখো ভগ্নাংশ আকারে যদি কোনো সাবজেক্ট থাকে, 1/3, 2/3, 1/4, এই জাতীয় ভগ্নাংশ, ভগ্নাংশ তো বুঝো। ধরো G 3/2 অংশ শিক্ষার্থী, বা 3/2 অংশ ফল, বা 3/2 অংশ শ্রমিক, যেটাই হোক, যদি ভগ্নাংশ আকারে সাবজেক্ট থাকে, তাহলে অফের আগে এবং পরে দুইটাকে আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। কি বলছি? আগেরটাতে শুধু আমরা অফের আগে যেটা সেটাকে বিবেচনায় রাখছি। কিন্তু যদি ভগ্নাংশ দেখো কোনো সাবজেক্ট, 1/3, 2/3, 1/4, 1/5, এ জাতীয় ভগ্নাংশ যদি দেখো, তাহলে অফের আগে পরে দুইটাকেই বিবেচনা করতে হবে। দেখো, ভগ্নাংশ যদি অফের আগে যে ভগ্নাংশ এবং অফের পরে যদি সিঙ্গুলার থাকে, একটা থাকে, তাহলে সাবজেক্ট হবে সিঙ্গুলার। আর অফের পরে যদি সাবজেক্ট প্লুরাল থাকে, তাহলে ভার্বটা হবে প্লুরাল। কথা কি বুঝছো কি বলছি? স্যার আরেকটু। আমার বলি দেখো, যদি ভগ্নাংশ অফের আগে যদি ভগ্নাংশ থাকে, তাহলে এটা আমাদের এখানে দুইটা শর্ত। অফের আগে যদি ভগ্নাংশ থাকে এবং তারপর অফের পরে যদি সিঙ্গুলার ওয়ার্ড থাকে, তাহলে আমাদের সাবজেক্টটা হবে সিঙ্গুলার। আর অফের আগে ভগ্নাংশ এবং অফের পরে যদি প্লুরাল ওয়ার্ড থাকে, তাহলে আমাদের এটা হবে প্লুরাল।
তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। আমি এটার অ্যান্সারটা দেই তারপরে বলি। আচ্ছা দেখো, 1/3 অফ দা বুক। তো আচ্ছা, তোমরা কি আমার ভিডিও দেখতে পাচ্ছ? আমাকে জি দেখা যায়? ভাইয়া। আচ্ছা, আমার এখানে কয়টা বই বলো তো? একটা। 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 এখন আমি যদি বলি এই একটা বই ধরো 100 পেজ আছে, এর মধ্যে আমি 3/1 অংশ পড়ছি, তাহলে আমি একটা বইয়ের 3/1 অংশ পড়ছি, তাহলে এটা আমাদের সিঙ্গুলার। কথা বুঝছো? যেহেতু ভগ্নাংশ আছে, অফের আগে কি আছে? ভগ্নাংশ। এবং অফের পরে কয়টা বই এখানে? একটা নাকি একাধিক? একটা বুক। একটা একটা। বুক। এক- একটা বই। So, একটা বই হওয়ার কারণে আমাদের সাবজেক্ট হয়ে গেল সিঙ্গুলার, এজন্য আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। কথা বুঝছো? তাহলে এটা লাস্ট মান্থ আছে, আগে দেখো লাস্ট মান্থ থাকলে এটা কোন টেন্স হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ভেরি গুড। সো লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ডে, ইয়েস্টারডে, এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট যেহেতু, এখানে কি হবে? ওয়াজ বা অয়ার যে কোনো একটা হতে পারে, প্লাস ভার্বের ভি থ্রি। হ্যাঁ, প্লাস ভার্বের জি। ভি থ্রি হবে, যেহেতু এটা পেসিভ ভয়েসে দেয়া আছে। দেখো, রিড বাই মি লাস্ট মান্থ। তাহলে একটা বইয়ের স্যার 1/3 আমার দ্বারা পড়া হয়েছে, তো আমরা এটাকে সিঙ্গুলার হিসাবে ধরবো। তাহলে অ্যান্সারটা কি হবে? ওয়াজ ওয়াজ। ওয়াজ রিড। রিড। হ্যাঁ, ওয়াজ রিড কেন হয়েছে বুঝছো? অর্থাৎ আমি জি। একটা বইয়ের 1/3 পড়ছি। একটা বইয়ের 1/3 পড়ার কারণে, দেখো এখানে আমি দুইটা শর্ত আমি আবারও বলছি, দেখো। একটা হচ্ছে অফের আগে যদি ভগ্নাংশ থাকে, এটা একটা শর্ত। তো ভগ্নাংশ যাই থাকুক, আর অফের পরে যদি সাবজেক্ট যেটা সেটা যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। অফের পরে যদি ভার্বটা সুমাইয়া আপু, প্লুরাল হয়, স্যার ভার্ব একটু প্লুরাল হবে। একটু স্যার। হুম, বলো। স্যার, সুমাইয়া আপু, আপনার মাউথ স্পিকারটা একটু বন্ধ করা যায়? নয়েজ আসে। ধন্যবাদ। আচ্ছা, আমি সবাইকে অফ করে দিচ্ছি। দেখো, দুইটা শর্ত। একটা বলছি অফের আগে শর্ত, অফের আগে যদি ভগ্নাংশ থাকে তাহলে সূত্রটা হবে এরকম: অফের পরে যে সাবজেক্টটা আছে, যেমন এখানে সাবজেক্ট হচ্ছে বুক। তো এখানে কয়টা বইয়ের কথা বলা হচ্ছে? একটা বই। তো একটা বই থাকার কারণে আমরা এটাকে সিঙ্গুলার ধরবো, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার, আমাদের ভার্ব অ্যান্সারে করতে গিয়ে হবে কি সিঙ্গুলার। আর অফের পরে যদি ভার্বটা, সরি, অফের পরে যে সাবজেক্টটা সেটা যদি প্লুরাল হয়, দেখো এখানে আছে বুকস, তাহলে এখানে কি অনেকগুলা বই বোঝাচ্ছে অফের পরে। অর্থাৎ অফের আগে ভগ্নাংশ, অফের পরে যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় ভার্ব সিঙ্গুলার, অফের পরে যদি সাবজেক্ট প্লুরাল হয় ভার্ব হবে আমাদের প্লুরাল। এটাই জাস্ট সিম্পল রুল, জাস্ট আগেরটার মতোই। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। অর্থাৎ ভগ্নাংশ থাকলে অফের পরেরটা আমাদেরকে প্রাধান্য দিতে হবে, আর অন্যান্য ক্ষেত্রে অফের আগেরটা প্রাধান্য দিব। যদি ভগ্নাংশ থাকে, অফের পরে যে সাবজেক্টটা আছে সেটা অনুযায়ী আমাদের ভার্বটা নির্ধারণ হবে। তাহলে আমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখো। আমি যদি বলি এখন 1/3 অফ দা বুকস, এখানে কয়টা বইয়ের কথা বলা হচ্ছে বলো তো, কে বলতে পারবা? এখানে অনেকগুলা। আচ্ছা ধরো, এখন তোমরা আমার দিকে তাকাও। ধরো এখানে আমি কতগুলা বই নিলাম, অনেকগুলা বই নিছি, দেখতে পাচ্ছো? জি ভাইয়া। আচ্ছা, আমার এখানে এখন 4-5টা বই আছে। এখন আমি যদি বলি এই 4-5টা বইয়ের 3/1 অংশ আমি পড়ছি, অর্থাৎ কি, ধরো এখানে যদি 6টা বই হয়, আমি যদি 2টা বই পড়ে থাকি, তাহলে কি, তাহলে 3/2 অংশ আমি পড়ছি, বা 3/1 অংশ। সেখানে যদি অনেকগুলা বই হয় এবং সেটার কয়েকটা পড়ছি আমি, সেটা বোঝায়। আগেরটাতে হচ্ছে একটা বইয়ের, ধরো আমি 90 পেজের একটা বইয়ের আমি 30 পেজ পড়ছি, তাহলে 1/3। এখন আমি যদি বলি 6টা বইয়ের মধ্যে আমি 2টা বই পড়ছি, তাহলে কি আমি প্লুরাল নাম্বার পড়ছি, তাই না? সেটাই বলছে। তাহলে দেখো, 1/3 অফ দা বুকস, অর্থাৎ এখানে বুকসটা হচ্ছে কি, আমি অনেকগুলা বই থেকে, ধরো ওই অনেকগুলা বইয়ের 1/3 আমি পড়ছি, তাই না? এই জন্য এখানে দেখো, এই বুকসটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। রুলার। এর আগে কি আছে? ভগ্নাংশ। তাহলে কি অফের পরে যদি প্লুরাল হয় ভার্বটা আমাদের কি হবে? প্লুরাল। অফের প্লুরাল। পরে যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, সাবজেক্ট ভার্বটা হবে আমাদের সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার। আচ্ছা, এই জাস্ট এই জিনিসটাই মাইর প্যাচ, এই জিনিসটাই বুঝার। আমি আরো কয়েকটা এক্সাম্পল দিব, তোমরা এটা বলো অ্যান্সারটা কি হবে। ওয়ার রিড। ওয়ার আচ্ছা, রিডস। 1/3 অফ দ্য বুকস, হ্যাঁ রাইট, ওয়ার রিড। রিড। রিডস। আচ্ছা, এখানে ওয়ার কেন হইলো বলো তো? দেখো, পাস, এটা হচ্ছে লাস্ট মান থাকার কারণে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব দুইটা, একটা হচ্ছে ওয়াজ, একটা হচ্ছে ওয়ার। যেহেতু আমাদের এখানে সাবজেক্টটা হয়ে গেছে বুকস, যেটা হচ্ছে প্লুরাল, এজন্য আমাদেরকে ওয়ার নিতে হবে। কথা বুঝছো সবাই?
হ্যাঁ, জি বুঝছি। স্যার। আচ্ছা, এখন আমরা কাজ দিয়ে একটা এক্সাম্পল করি। দেখো, এখানে যদিও লেখা নাই। আচ্ছা, আমি যদি বলি 2/3 অফ দ্য ওয়ার্ক, দেখি এটা খুব ক্রিটিক্যাল, দেখি তোমরা কে অ্যান্সার করতে পারো। এই ওয়ার্ক কিন্তু এখানে সাবজেক্ট, এবং 2/3 হচ্ছে সাবজেক্ট। 2/3 অফ দ্য ওয়ার্ক, 2D plus হবে। ভাইয়া এটা হ্যাজ ডান হবে না? দেখি তোমরা বলো কি হবে। চিন্তা ভাবনা করো, একটু ব্রেন খাটাও। আমি আচ্ছা আচ্ছা একটু সহজ করে দিই, পরে একটু কঠিন দিকে যাই। আচ্ছা, আমি যদি বলি 2/3 অফ দ্য ওয়ার্ক কমপ্লিট দিলাম, মনে করো একটু সহজ করে দিলাম, ইয়েস্টারডে, মনে করো, যাও সহজ করে দিলাম, একটু সহজ করে দিলাম তোমাদের জন্য। 2/3 অফ দ্য ওয়ার্ক কমপ্লিট ইয়েস্টারডে, কিন্তু এটা একটু পেঁচায় দিছি। দেখি, এটা কিন্তু অ্যাক্টিভে না, এটা কিন্তু পেসিভে, অর্থাৎ একটা কাজের দুই স্যার তৃতীয়াংশ ওয়ার কমপ্লিট কমপ্লিট। গতকাল কমপ্লিটেড। কমপ্লিট হয়েছে। জি স্যার ভাইয়া ওয়ার। এটা ওয়াজ কমপ্লিটেড হবে না? হ্যাঁ, তোমরা দেখি তোমাদের ব্রেন কি বলে, আমি অ্যান্সার দিব, চিন্তা করো না। তোমরা কমপ্লিটেড আমাকে হবে বলো না স্যার, কারণ অ্যান্সার। ভাইয়া সিঙ্গুলার। ওয়ার্ক তো মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন না সিঙ্গুলার, সবসময় তো বার সিঙ্গুলার বসবে। ইয়েস, ইউ আর রাইট। ইয়েস, ইউ আর রাইট। দেখো, আচ্ছা, ফার্স্ট অফ অল যদি আমরা এইরকম মার্কার শব্দগুলো দেখি, আমরা আগে নির্ধারণ করবো যে এটা কোন টেন্সের হবে, তারপরে দেখবো এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। আচ্ছা দেখো, ইয়েস্টারডে থাকলে আমরা এটা বুঝবো কি, এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। ঠিক আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট হলে আমরা আগে অক্সিলারি ভার্বটা চিন্তা করি। অক্সিলারি ভার্ব এখানে ওয়াজ বা দুইটাই কারেক্ট হতে পারে। তো এখন আমাদের সূত্র কি বলে, অফের আগে ভগ্নাংশ আছে, এটা আমাদের ফর্মুলা। তাইলে আমাদেরকে অফের পরে কি আছে সেটা দেখতে হবে। তাহলে ওয়ার্ক, এখানে কয়টা কাজের কথা বলা হচ্ছে? একটা। একটা। একটা কাজ, রাইট। একটা কাজের দুই তৃতীয়াংশ কমপ্লিট হয়েছে গতকালকে। আমি যদি বলতাম অনেকগুলা কাজের, তাইলে এর চিন্তা ভাবনা প্লুরাল। যেহেতু এখানে একটা কাজের দুই তৃতীয়াংশ কমপ্লিট হয়েছে, so আমরা এক ওয়ার আমাদের এখানে দরকার নাই, আমাদের এটা হবে ওয়াজ। আমাদের অ্যান্সারটা কি হবে? ওয়াজ কমপ্লিটেড। কথা কি বুঝছো কেন ওয়াজ হইলো এখানে? জি ভাইয়া। ওকে, সো আমি এটাকে এখন আরেকটু সিম্পলি করে দেই। ধরো আমি যদি বলি এটাকে অন্যভাবে দিই, 1/3 অফ দ্য ওয়ার্ক, জাস্ট তোমাদের থেকে জানতে চাই, ডান, আচ্ছা ডান অলরেডি। আচ্ছা, তোমরা কি জানো অলরেডি থাকলে এটা কোন টেন্স হয়? ক্যান ইউ টেল মি? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট অলরেডি টেন্স। বা রিসেন্টলি না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হয়। তোমরা এগুলো একটু দেখে নিবা, অলরেডি, রিসেন্টলি, এই ওয়ার্ড গুলা থাকলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট। তোমরা হচ্ছে টেন্সের, আমি একটা শীট দিব আজকে তোমাদেরকে গ্রুপে, হ্যাঁ, তোমরা একটু টেন্সের কিছু মার্কার ওয়ার্ড আছে, এই ওয়ার্ড গুলা দেখলেই বুঝতে হবে যেটা এই টেন্সের বাক্য। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও। আচ্ছা যাই হোক, তো আমি যদি বলি এখানে, তাহলে অ্যান্সারটা কি হবে? আচ্ছা দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো বোঝাচ্ছে। দেখো, 1/3 অফ দা ওয়ার্ক, তাহলে 1/3 আমাদের ভগ্নাংশ আছে, আর ওয়ার্ক হচ্ছে একটা কাজই বোঝাচ্ছে। যাই হোক, এটার একটা কাজের এক তৃতীয়াংশ রিসেন্টলি, সম্প্রতি শেষ হয়েছে, ডান। তাহলে এখানে আমাদের যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ বলো তো? এটা প্যাসিভ। ওকে, যেহেতু এখানে সাবজেক্টটা দেওয়া নাই, অর্থাৎ মেইন সাবজেক্ট দেওয়া নাই, অর্থাৎ কোনো ব্যক্তি দেওয়া নাই, এখানে করা হয়েছে এটা বোঝাচ্ছে, এজন্য এটা হবে প্যাসিভ। প্যাসিভ বাক্য দেখেই বুঝতে হবে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এটা এখানে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ বিন বা হ্যাভ বিন। তাহলে আমরা কোনটাকে নিব?
হ্যাজ আচ্ছা, যেহেতু ওয়ান থার্ড এবং এখানে একটা কাজের এক তৃতীয়াংশ, একটা কাজ যেহেতু, এই জন্য আমরা এটাকে হ্যাজ বিন নিব। হ্যাঁ, হ্যাজ বিন কমপ্লিটেড। আচ্ছা, বুঝো না এরকম কেউ আছো? এটা বোঝো না এরকম কেউ আছো? শর্মের কিছু নাই, এগুলা খুব ইম্পর্টেন্ট জিনিস, বুঝতে হবে। আর একটু ব্রেন খাটাইতে হবে, ব্রেন খাটাইলে বুঝবা। আচ্ছা, সবাই যদি বুঝে থাকো ইয়েস লিখো, আমরা বেশি কালক্ষেপণ করব না। ভাইয়া বুঝছি। অল রাইট, তাহলে আমরা মুভ করি। এই দেখো, আমি আরো দুইটা এক্সাম্পল লিখে দিছি এখানে। ওয়ান থার্ড অফ দ্য বুক, এখানে একটা বইয়ের আমি যদি বলি এক তৃতীয়াংশ রিসেন্টলি পড়া হয়েছে। আচ্ছা দেখো, রিসেন্টলি থাকলে কোন টেন্স, একটু আগে বলছি, রিসেন্টলি থাকলে কি প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, তাহলে ওয়ান থার্ড অফ দ্য বুক, এখানে কয়টা কাজ, কয়টা বই, একটা বইয়ের এক তৃতীয়াংশ রিসেন্টলি পড়া হয়েছে, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? একটা বইয়ের এক তৃতীয়াংশ, তাহলে এটা হবে হ্যাজ হ্যাজ বিন বিন। রিড। হ্যাজ বিন। হ্যাজ বিন রিড, ইয়েস। আচ্ছা, তারপর এটা দেখো, এটা কি হবে বলো তো? ওয়ান থার্ড অফ দ্য বুকস, এখানে আবার বুকস, তাহলে প্লুরাল, সাবজেক্ট কি হবে? প্লুরাল, তাহলে এখানে কি হবে? হ্যাভ বিন রিড। হ্যাভ বিন রিড, এক্সিলেন্ট, ইয়েস। বুঝতে এখানে পেরেছো মনে হয় সবাই? বুঝতে পেরেছো সবাই? বুঝলে জি ইয়েস ভাইয়া। লিখো। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন পড়ি। আমরা আরেকটা ইম্পর্টেন্ট রুল শিখবো, এরপরে আমরা কিছু প্রশ্ন সলভ করব, ঠিক আছে, আজকের ক্লাসের উপর। আচ্ছা দেখো, ইচ, এভরি, ইচ অফ, এই তিনটা ওয়ার্ড মুখস্থ করো। ইচ, এভরি, ইচ অফ, এগুলা যদি কোনো বাক্যে দেখো, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, চোখ বন্ধ করে, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ইচ, এভরি, ইচ অফ, ইচ, এভরি, ইচ অফ, এগুলা যদি দেখো বাক্যের শুরুতে, তাইলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে আমরা প্রথম এক্সাম্পলটা দেখো, আমি অ্যান্সারটা আগে বুঝে নেই, নাহলে তোমরা দেখে ফেলবা। আচ্ছা দেখো, ইচ, প্রথম প্রশ্ন, ইচ অফ দ্য প্লেয়ার্স, আমাদের অফের আগে যেটা সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে এখানে ইচ আছে বা ইচ অফ। ইচ অফ দ্য প্লেয়ার্স বি অ্যাওয়ার্ডেড ইন লাস্ট নাইট ম্যাচ, গতকাল রাতের, গতকাল রাতের ম্যাচে প্রত্যেকটা প্লেয়ারকে কি দেওয়া হয়েছে? অ্যাওয়ার্ড, পুরস্কার দেওয়া হয়েছে। তাহলে এখানে এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ বলো তো? তোমাদেরকে তিনটা জিনিস দেখতে হবে, আবারও বলছি। একটা হচ্ছে দেখবা কোনো মার্কার শব্দ আছে কিনা, যেই শব্দটা দেখে বোঝা যায় এটা কোন টেন্স। এরপর হচ্ছে তুমি অ্যাক্টিভ না প্যাসিভ সেটা নির্ধারণ করবে, আগে দেখবা সেটা কোন টেন্স, তারপরে দেখবে এটা অ্যাক্টিভ না প্যাসিভ। তাহলে আমরা দেখলাম এখানে লাস্ট অ্যাক্টিভ নাইট থাকার ভয়েস কারণে, ভাইয়া। না এটা প্যাসিভ, আগে বুঝো, আগে বুঝো দেখো, এটা হচ্ছে এখানে লাস্ট নাইট থাকার কারণে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং এটা প্যাসিভ ভয়েস কেন? কারণ এখানে এমন না যে কেউ পুরস্কার দিছে, এখানে বলতেছে ইচ অফ দ্য প্লেয়ার্স ড্যাশ অ্যাওয়ার্ডেড ইন দ্য লাস্ট নাইট, অর্থাৎ প্রত্যেকটা খেলোয়াড় পুরস্কার পেয়েছে বা তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু কেউ দিছে যে এরকম ভাবে ডিরেক্টলি বলে না, এই জন্য এটা প্যাসিভ বাক্য। সো দেখো, ইচ অফ দ্য প্লেয়ার্স, আমরা জানি ইচ বা ইচ অফ থাকলে এটা সিঙ্গুলার হিসাবে ধরতে হবে, তাহলে কি এটা লাস্ট নাইট, তাহলে এখানে ওয়াজ হইতে পারে বা অয়ার হইতে পারে। হ্যাঁ, তো এখানে তাহলে কোনটা হবে? ওয়াজ হবে। ওয়াজ অ্যাওয়ার্ডেড, ভেরি গুড। তাহলে ইচ অফ দ্য প্লেয়ার, এখানে ইচ অফ থাকার কারণে এখানে সিঙ্গুলারটা হচ্ছে ওয়াজ, ওয়ার মধ্যে সিঙ্গুলার হচ্ছে ওয়াজ। ওকে, ওয়ার হবে প্লুরালের ক্ষেত্রে। তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝলে হ্যাঁ বুঝছি। দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, ইচ বয় বি এ পেন। এটা অনেকে ভুল করে, প্রত্যেকটা ছেলে একটা কলম, এরকম কি হয়? আমি যদি বলি ইজ বয় ইজ এ পেন, তাহলে কি এটা হবে? বি মানে এম জি না ইজ আর ভাইয়া। ওয়ার, বি মানে বুঝো এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ, এগুলো বোঝায়। ওকে, এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ, এগুলো বোঝায়, ঠিক আছে। তাহলে দেখো, ইচ বয়, ইচ বয় থাকলে কি এখানে হ্যাভ কোনটা হয় দেখো তো, আমি যদি বলি ইচ বয় ইজ এ পেন, তাহলে কি হয়? প্রত্যেকটা ছেলে একটা কলম, এটা কি হ্যাঁ হয়? হবে। হ্যাঁ হবে ভাইয়া এখানে। হ্যাঁ, এখানে ইচ বয় হ্যাজ, হ্যাজ হচ্ছে আমাদের
সিঙ্গুলার, তো ইজ থাকার কারণে এখানে হ্যাজ হয়েছে। ইজ বয় হ্যাজ এ পেন, তুমি যদি ভুলে দিয়ে দাও ইজ বয় ইজ এ পেন তাহলে কি হবে? হবে না। তো এই তো জিনিসটা বলতে মাথায় হবে। রাখবা। ঠিক আছে, এটাও রেখে দেই, তোমাদের কাজে লাগবে। আচ্ছা, ইজ গার্লস বি এ পেন, তাহলে কি সেম অ্যান্সার হবে? ইজ গার্লস এর ক্ষেত্রে কি হবে? হ্যাজ হবে। এখানেও হ্যাজ হবে। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নতে চলে। এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস মেক নয়েজ, এটা কি হবে? এভরি এভরি আছে, ইচ এভরি ইচ অফ থাকলে কি সিঙ্গুলার? তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে যে কোনো টেন্সের মার্কার দেয়া নাই। তাহলে ইচ স্টুডেন্ট বা এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস মেক নয়েজ, এটা কি হবে? মেক্স। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছো? জি বুঝছি। আচ্ছা, বুঝলে ইয়েস লিখো। ঠিক আছে। তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। এভরি স্টুডেন্ট মেক নয়েজ ইন ইয়েস্টারডিজ ক্লাসে, গতকালকের ক্লাসে সবাই নয়েজ করেছিল, তাহলে কি হবে? মেড। ওকে, সিম্পল পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু ইয়েস্টারডে আছে তাহলে পাস্ট ইনডিফিনিট। ইয়েস্টারডে থাকলে কি হবে? ওয়াজ, ওয়ার। সো ওয়াজ ওয়ার মধ্যে যেহেতু এটা এভরি আছে তাহলে আমরা এখানে ওয়াজটাকে সঠিক উত্তর হিসাবে নিব। ওকে, এজন্য সরি, আম, এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিরেক্ট, যেহেতু স্টুডেন্টরা নয়েজ করতেছে ডিরেক্টলি এখানে দেয়া আছে, অর্থাৎ এটা একটি বাক্য। এভরি স্টুডেন্ট মেড নয়েজ ইন দা ইয়েস্টারডেজ ক্লাস, এখানে ওয়াজ ওয়ারের কাহিনী আসবে না যেহেতু এটা একটি বাক্য। তাহলে এখানে ইয়েস্টারডে আছে এবং বাক্যটা অ্যাক্টিভে আছে, এজন্য আমরা মেড ডিরেক্ট ভার্ব ইউজ করছি। ঠিক আছে, যে আমরা এখানে অক্সিলারি ভার্ব ইউজ করছি না কারণ এটা পেসিভে নাই, এটা অ্যাক্টিভেই আছে। আচ্ছা, আরেকটা জিনিস, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা দিয়েও আমি প্রশ্ন বানাইছি তোমাদের পরীক্ষার জন্য। দেখো, কোনো ক্লজ বা ফ্রেজ যদি সাবজেক্ট হিসাবে বসে, ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, ফ্রেজ মানে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। সো ক্লজ বা ফ্রেজ যদি সাবজেক্ট হিসাবে বসে, তারপরে সিঙ্গুলার ভার্ব হয় যদি তাদের অর্থ একই থাকে, তাহলে তাদের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হবে। আচ্ছা, অর্থ থাকলে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। যেমন দেখো, ব্রেড এন্ড বাটার, ব্রেড এন্ড বাটার একই অর্থ প্রকাশ করে, এজন্য ব্রেড এন্ড বাটার আমরা সিঙ্গুলার হিসাবে ইউজ করব। যেমন আহ, আমি যদি বলি, আমি যদি বলি এখানে ব্রেড এন্ড বাটার বি মাই ফেভারিট ফেভারিট items in the breakfast. আচ্ছা, ব্রেড এন্ড বাটার, ব্রেড অর্থাৎ একই অর্থ না, ঠিক এক জাতীয় অর্থ প্রকাশ করে। এক জাতীয় মানে এক জাতীয় বলতে যেমন ব্রেড বাটার, হ্যাঁ, ব্রেড মানে রুটি, বাটার মানে হচ্ছে দুধ থেকে তৈরি কিছু প্রোডাক্ট বোঝায়। সো এক জাতীয় অর্থাৎ এই দুইটা জিনিসের অর্থটা একই, মানে একই জাতীয়, অর্থাৎ খাবারের একটা আইটেম বোঝাচ্ছে দুইটাই। তো এই জন্য এখানে কি হবে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আনসারটা কি হবে? ইজ। এখানে ইজ হবে, ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট আইটেমস ইন দ্য ব্রেকফাস্ট। দেখো, দুইটা এন্ড দ্বারা যুক্ত হওয়া সত্ত্বেও এটা একটা ফ্রেজ, ব্রেড এন্ড বাটার এটা একটা ফ্রেজ, হ্যাঁ, ফ্রেজ হলেও সে একই জাতীয় অর্থ প্রকাশ করছে, এজন্য তার সাথে ইজ বসছে। আচ্ছা, এইটা কিন্তু পরীক্ষাতে আসে, অনেকে বলতে পারে না যে এটা কেন হয়েছে। দেখো, স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি, ধীর এবং স্থির। স্থির স্থির মানে, স্লো মানে হচ্ছে ধীর, আর স্টেডি মানে একটা নির্দিষ্ট গতিতে চলে। মানে সে হয় যেমন তোমরা ওই খরগোশ আর কচ্ছপের কাহিনী তো জানো। কচ্ছপ স্লো ছিল কিন্তু সে একটা স্টেডি গতিতে, একটা নির্দিষ্ট গতিতে সে চলছে, সে কোনো ব্রেক নেয় নাই। তো এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার হিসাবে ধরতে হবে। কেন? কারণ তারা হচ্ছে একই জাতীয় অর্থ প্রকাশ করে। হ্যাঁ, এজন্য এটার অ্যান্সারটা কি হবে?
উইন্স। উইন্স কেন হলো? বিকজ আমরা এটাকে সিঙ্গুলার হিসাবে ধরতেছি। একই জাতীয় অর্থ প্রকাশ করলে তাহলে আমরা এটাকে সিঙ্গুলার হিসাবে ধরবো। ঠিক আছে। আম, লিখতে আসলে ভিডিও অফ হয়ে যাচ্ছে, বুঝিনি তোমার কথা। আচ্ছা, তাহলে এখানে উইন্স কেন হলো? দেখো, স্লো অ্যান্ড স্টিডি আমরা যদি একই জাতীয় অর্থ প্রকাশ করে, ফ্রেজ ফ্রেজ যদি একই জাতীয় অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা সাবজেক্টকে সিঙ্গুলার হিসেবে ধরবো, এই জন্য। আর স্লো অ্যান্ড স্টেডি এটা এন্ড দ্বারা যুক্ত হওয়া সত্ত্বেও এটা আমাদের সিঙ্গুলার হিসেবে ধরতে হবে। এজন্য যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা ভার্বের সাথে অ্যাজ বাই এস যুক্ত করেছি। সো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ওকে। আবার দেখো, অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস একই জাতীয় জিনিস। হ্যাঁ, অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেসও যদি কোনো বাক্যে একসাথে বসে, তাহলে এটার অ্যান্সারটা আমরা সিঙ্গুলার ভার্ব দিয়ে লিখবো। আচ্ছা দেখো, ব্যতিক্রম দেখো, যদি পৃথক ভাব প্রকাশ করে, দুইটা ভিন্ন জিনিস যদি হয়, দুইটা পৃথক ভাব যদি প্রকাশ করে, তাহলে সে প্লুরাল প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব হবে। দেখো, টাইম এন্ড টাইড, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে স্রোত। সময় এবং স্রোত দুইটা কি একই জাতীয় জিনিস নাকি দুইটা ভিন্ন জাতীয় জিনিস? ক্যান ইউ টেল মি? জয়, ক্যান ইউ হিয়ার? ভিন্ন। ভিন্ন। হ্যাঁ, তাহলে সময় ও স্রোত দুইটা ভিন্ন জিনিস, যদিও তারা একটা একটা নির্দিষ্ট জিনিসকে বোঝানো হচ্ছে, কিন্তু দুইটা দুইটা দুই জিনিস। টাইম হচ্ছে সময়, টাইড হচ্ছে স্রোত, দুইটা ভিন্ন জিনিস। এটা যদি পৃথক দুইটা জিনিস হয়, সেক্ষেত্রে আমরা প্লুরাল হিসেবে ধরবো। এই জন্য ওয়েটস হয় না কখনো। হ্যাঁ, এটা হয় ওয়েট। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সো তোমরা আজকের রুলস গুলা কি বুঝতে পেরেছো? যে রুলস গুলা তোমাদেরকে প্র্যাকটিস করানো হলো। জি ভাইয়া। আচ্ছা, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরো অনেক রুলস আছে, সেগুলো আমরা অন্য একটা ক্লাসে দেখবো। আজকে সবকিছু পড়ানো সম্ভব না। আমার কাছে আরেকটা আরেকটা ক্লাস নিতে হবে তোমাদেরকে, দেখি। আমি তোমাদেরকে জানাবো নেক্সট ক্লাস কবে নিব। তবে হ্যাঁ, আমি এখনই ছেড়ে দিচ্ছি না, আমি তোমাদের থেকে আরো 10-15 মিনিট সময় নিব। আমরা এখন কিছু প্রশ্ন সলভ করব। সেটা হচ্ছে, আমি বের করছি, তোমরা একটু সময় দাও এবং তোমরা তোমাদের অ্যান্সার গুলো আমাকে জানাতে পারো। এটার উপর আমি একটা এক্সাম নিয়েছি আমাদের এক্সাম বেসে, সেটা আমরা একটু সলভ করবো, তাহলে তোমাদের ওই প্রশ্নগুলো তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তোমরা দেখো, অ্যান্সার এখন দেখলেই আমাকে বলতে পারবা যে, তোমরা কি দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি একটু বড় করে দিব? একটু বড় করে দিলাম তোমাদের সুবিধার্থে। জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, নাইদার অফ দ্য প্লেয়ার্স নর দ্য ট্রেনার। আচ্ছা, আইদার অর বা নাইদার নরের ক্ষেত্রে অর বা নরের সাথে যে সাবজেক্টটা থাকে সেটা হয় অ্যান্সার। সেটা অনুযায়ী ভার্ব নির্ধারণ করব। অর্থাৎ অর বা নর এটার সাথে যেটা আছে সেটা অনুযায়ী আমরা ভার্বটা নির্ধারণ করব। নাইদার নর আইদার অর এর ক্ষেত্রে এরকম যদি দেখো বাক্যে, তোমরা কি শুনতেছো আমি যা বলছি? আইদার অর বা নাইদার নরের ক্ষেত্রে অর বা নরের সাথে যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী আমরা ভার্ব নির্ধারণ করব। তাহলে এখানে নরের সাথে কি আছে? সাবজেক্ট ট্রেনার। তাহলে ট্রেনারের সাথে কি হবে? নাইদার দ্য ওয়াজ। নাইদার দ্য প্লেয়ার্স নর দ্য ট্রেনার ওয়াজ হবে ওয়াজ। ভাইয়া। আচ্ছা, ওয়াজ ইন দ্য, ওয়াজ কেন হলো? ট্রেনারের সাথে কি ওয়াজ বসবে না ওয়ার বসবে? ওয়াজ বসবে কারণ এটা সিঙ্গুলার। ওয়াজ হ্যাঁ, বসবে ট্রেনার ভাইয়া। ওয়াজ, কারণ ট্রেনার সে এখানে ট্রেনার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য এখানে ওয়াজ। আচ্ছা, তারপরে দেখো, নাইদার রিনি নর সিমি, তাহলে এখানে নরের সাথে কে আছে? সিমি। তাহলে সিমি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কোয়ালিফাইড ফর দ্য জব। রিনি বা সিমি কেউই জবের জন্য কোয়ালিফাইড না, যোগ্য না। তাহলে নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। আর হইল না কেন? কারণ এখানে আর হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এখানে সিমি বা রিনি কেউই জবের জন্য উপযুক্ত না। এই জন্য সিমির সাথে যেটা সাবজেক্ট, অর্থাৎ নর এর সাথে হচ্ছে সিমি, সো সিমির সাথে যেটা অ্যাপ্রোপ্রিয়েট, সিমির সাথে ইজ অ্যাপ্রোপ্রিয়েট, কোয়ালিফাইড ফর দ্য জব। ওকে। নেক্সট, এটা এটা তোমরা অ্যান্সার দাও, এটা অ্যান্সারটা দেখাচ্ছি না। এই এই কোয়েশ্চেনটা দেখো, 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। এটা অপশন না দেখে অ্যান্সার বলো। দেখো, এখানে 3/4, এখানে ভগ্নাংশ আছে এবং কয়টা কাজ? একটা কাজ।
একটা কাজের হ্যাজ 3/4 ফিনিশড হয়েছে, তাহলে এখানে কি হবে? হ্যাজ বলো, তোমরা লিখো চ্যাট বক্সে। ওকে, হ্যাজ বিন ফিনিশড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পেসিভ ভয়েসে লেখা। হ্যাঁ, কেন এখানে হ্যাজ বিন হইলো এটা আমি একটু আগে আলোচনা করছি। হয়তো এখানে ওরা ওয়ার্ডটা দেয় নাই। তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থটা এরকম হচ্ছে, কোনো কাজ যদি বর্তমানকালে শেষ হয়, কমপ্লিট হয়, তাহলে হয় সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পেসিভ বাক্য। কেন পেসিভ বাক্য? কারণ এখানে উল্লেখ নাই যে কতজন শ্রমিক ওই কাজটা কমপ্লিট করছে, কিন্তু এটা পেসিভ ভাবে বলা হয়েছে যে ওই কাজটার 3/4 কমপ্লিট হয়েছে বা শেষ হয়েছে। সো যদি কোনো বাক্যে হওয়া ভার্বের উপর জোর দেওয়া হয় সেটা হবে পেসিভ। আর যদি করা ভার্বের উপর জোর দেওয়া হয়, যেমন আমি যদি বলি 10 জন শ্রমিক ওই কাজে 3/4 শেষ করেছে, তাহলে এটা হয়তো অ্যাক্টিভ। কিন্তু এটা আসলে এখানে কি পেসিভ, যেহেতু সাবজেক্ট দেওয়া নাই। সেই জন্য এখানে হ্যাজ বিন ফিনিশ হয়েছে। আই হোপ তোমরা বুঝছো। পরের এক্সাম্পলটা দেখো, এটা আমরা পড়াইছি অলরেডি। দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ স্টিল আ গ্রেট ফেভারিট। অ্যারাবিয়ান নাইটস এখনো আমার ফেভারিট। অ্যারাবিয়ান নাইটস দেখতে প্লুরাল হলেও এটা কি সিঙ্গুলার। ইজ স্টিল আ গ্রেট ইজ ফেভারিট, এখনো আমার, এটা এখনো আমার প্রিয়। নেক্সট এক্সাম্পল, স্লো অ্যান্ড স্টেডি। একই, উইন্স ওকে, দ্য একই রেস। একই ভাব প্রকাশ করছে, তাহলে কি সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। সো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ওকে, উইন্স ইন রেস, যেটাই হোক। আচ্ছা, এটা এটা তোমাদেরকে পড়াইছি, দেখো 4 and 4 বা এইট ফোর অ্যান্ড এন্ড ফোর এইট যেটাই মেক্স হোক। এইট। আচ্ছা, যেমন 7 days মেক্স এ উইক, একই জিনিস, জাস্ট হচ্ছে সংখ্যা। হ্যাঁ, যেটাই হোক না কেন সে সিঙ্গুলার হিসাবে থাকবে। সো 4 and 4 মেক্স 8। আচ্ছা, ওয়ান অফ দ্য বয়েজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, এটা কি হবে? ওয়ান অফ দ্য বয়েজ। আচ্ছা দেখো, তো ওয়াজ ভগ্নাংশ না অ্যাবসেন্ট থাকলে, ইয়েস্টারডে। আচ্ছা ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ হচ্ছে ওয়াজ বা ওয়ার। যেহেতু ওয়ান, তাহলে ওয়ানের সাথে কি হবে? ওয়াজ। আর ওয়াজ এখানে ইজ, ইজ আর হওয়ার কোনো চান্স নাই, কারণ অলরেডি এখানে ইয়েস্টারডে আছে। আগে দেখবা এটা কোনো মার্কার আছে কিনা। মার্কারটা হচ্ছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এক্ষেত্রে ওয়াজ বা ওয়ার থেকে যেহেতু ওয়ান আছে, সো এখানে ওয়াজ হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আই উড রেদার ডাই দেন বেগ। এটা একটা রুলস আছে, উড রেদার থাকলে ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। হ্যাঁ, সো উড রেদার এর সাথে দেন বসে, THAN। ঠিক আছে, এটা অন্য একটা রুলস। যাই হোক, 2/3 অফ দ্য, আচ্ছা এই জিনিসটা হয়তো তোমাদেরকে এক্সাম্পলটা দেই নাই, দেখো এক্সাম্পলটা আমি ওখানে নিয়ে যাই। আচ্ছা, এখানে দেখাই। ঠিক আছে, 2/3 অফ দ্য ম্যাঙ্গোজ, দেখো এখানে ভগ্নাংশ আছে এবং ম্যাঙ্গোজ এখানে কয়টা, একটা না একাধিক? একাধিক। একাধিক। আচ্ছা, একাধিক হলে কি হবে? প্লুরাল। তাহলে কি হবে? অয়ার রটেন। ওয়ার রটেন মানে কি? রটেন মানে পচে গেছে, বুঝছো? রটেন মানে পচে গেছে না পাকা? রটেন মানে হয় পচে যাওয়া। হ্যাঁ, আমি একটু চেক করে নিই। হ্যাঁ, সম্ভবত পচে যাওয়া রটেন। আচ্ছা, রটেন মানে হচ্ছে পচা। হ্যাঁ, রাইট, রটেন মানে পচে গেছে। হ্যাঁ, সো আমগুলোর অনেকগুলো আম ছিল, ধরো ঝুড়িতে অনেকগুলো আম ছিল, এর মধ্যে 2/3 পচে গেছে, তাইলে অয়ার রটেন। আচ্ছা, এগুলা হচ্ছে পচে গিয়েছিল। হ্যাঁ, তাহলে এখানে এই জন্য অয়ার হয়েছে, যেহেতু পাস্ট অলরেডি এগুলা পচে গেছে, সো এই জন্য অয়ার। পাস্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ বাক্য। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, 50 মাইলস নট এ লং ডিস্টেন্স। 50 মাইল, যত মাইলই হোক দূরত্ব, দেখো এটা কি হবে? ইজ। ইজ কেন হয়েছে বুঝছো? ইজ ইজ আনকাউন্টেবল কেন নাউন। হয়েছে বুঝছো? আনকাউন্টেবল নাউন, যাই হোক, কিন্তু আমি এটা বলছি যে ওই যে দূরত্ব, সময় বা ওজন, উচ্চতা, এগুলা, এগুলার একক যাই থাকুক না কেন, এগুলা যদি কোনো সংখ্যায় লেখা থাকে তাহলে এটা সিঙ্গুলার হিসেবে ধরতে হবে। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, এর জন্য ইজ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইংলিশ ড্যাশ ইন মেনি কান্ট্রিজ। ইংরেজিতে অনেক দেশে কথা বলা হয়, এটা পেসিভ বাক্য, বুঝতে হবে, বাক্য দেখেই বুঝতে হবে যে এটা অ্যাক্টিভ না প্যাসিভ। ওকে, ইংলিশ ইজ স্পোকেন ইন মেনি কান্ট্রিজ, ইংরেজিতে অনেক দেশে কথা বলা হয়। নেক্সট, এটা তোমাদেরকে পড়াই নাই, বাট হয়তো আজকে আর একটু সময় বেশি থাকলে পড়াইতাম। এটা রুলস আছে, দেখো দুইটা সাবজেক্ট যখন এন্ড দ্বারা যুক্ত থাকে, যদি প্রথম সাবজেক্টের আগে দি থাকে, পরের সাবজেক্টের আগে দি না থাকে, তাহলে বুঝতে হবে তারা একই ব্যক্তি। এই রুলটা কি তোমরা জানো? হ্যাঁ, জানি।
আচ্ছা, যদি এন্ড দ্বারা যুক্ত দুইটা সাবজেক্টের আগে আলাদা আলাদা দি থাকে তাহলে বুঝতে হবে তারা আলাদা ব্যক্তি। আলাদা ব্যক্তি যখন এন্ড দ্বারা যুক্ত থাকে তখন সাবজেক্ট হয়ে যায় প্লুরাল। কিন্তু এখানে কি একই ব্যক্তি নাকি আলাদা ব্যক্তি বলো তো এটার ক্ষেত্রে? একই। একই ব্যক্তি, রাইট। সো দ্য চেয়ারম্যান এন্ড সেক্রেটারি, অর্থাৎ যেই লোকটা চেয়ারম্যান সেই আবার সেক্রেটারি। তাহলে এটা কি হবে? ওয়াজ প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং। ওকে, ওকে, নেক্সট কোয়েশ্চেন। ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফেইল্ড। একজন ফেল করছে, তাহলে একজনের ক্ষেত্রে কি হবে? হ্যাজ ফেইল্ড না হ্যাভ হ্যাজ। ফেইল্ড? হ্যাজ। হ্যাঁ, হ্যাজ ফেইল্ড, একজন ফেল করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি, এক্ষেত্রে কি দুইটা আলাদা ব্যক্তি না? জি। আলাদা। দুইটা আলাদা ব্যক্তি। দেখো দুইটার আগে দি আছে, দুইটার আগে এন্ড দ্বারা যুক্ত দুইটা সাবজেক্টের আগে, দুইটার আগে যদি দি থাকে তাহলে দুইটা হবে প্লুরাল সাবজেক্ট আমাদের। হ্যাঁ, তাহলে এর জন্য এখানে ওয়ার, দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি ওয়ার প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং। ম্যাথমেটিক্স কোন বিষয়ের নাম, দেখো সাবজেক্টের নাম, হ্যাঁ, কোন দেশের নাম, বইয়ের নাম, এগুলা দেখতে প্লুরাল মনে হলেও এগুলা কি সিঙ্গুলার। সিঙ্গুলার হবে। ম্যাথমেটিক্স ইজ মাই ইজ মাই ফেভারিট ফেভারিট সাবজেক্ট। সাবজেক্ট। Yes, you are right. Okay, next question. The poor dash much in winter. গরিবেরা শীতের দিনে অনেক ভোগে। কষ্টে ভুগে। আচ্ছা দেখো এটা কেন সাফার থাকলো? দা পুয়ার মানে এখানে সব পুয়ার লোকদেরকে বোঝানো হচ্ছে, দা পুয়ার, অর্থাৎ পৃথিবীতে যত পুয়ার লোক আছে, যত অসহায় বা গরিব লোক আছে তাদেরকে বোঝানো হচ্ছে, এই জন্য এটা প্লুরাল। যেহেতু সবাইকে বলতেছে, সব পুয়াররা, দা পুয়ার সাফার মাচ ইন উইন্টার, অর্থাৎ সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, এই জন্য এখানে সাফার সাফারই থাকলো। টাইম এন্ড টাইড দুইটা ভিন্ন জিনিস যখন এন্ড দ্বারা যুক্ত থাকে তখন এটা প্লুরাল। তাহলে টাইম এন্ড টাইড ওয়েট ওয়েট ফর ফর। নান। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট হচ্ছে রাম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ড্যাশ দেয়ার। আচ্ছা, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে ওই যে আমরা একটু আগে বলছি আইদার অর নাইদার নর ওই টাইপের। অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে পরবর্তী যে সাবজেক্ট সেটা অনুযায়ী ভার্ব নির্ধারণ হবে। ওকে, পরবর্তী সাবজেক্ট হচ্ছে রহিম, তাহলে কি রহিম ওয়াজ দেয়ার, রহিমের সাথে কি বসবে? ওয়াজ দেয়ার। ওয়াজ। ওকে, ইয়েস। নেক্সট ব্রেড এন্ড বাটার, দুইটা একই জিনিস বোঝাচ্ছে, হ্যাঁ, একই খাবার বোঝাচ্ছে। ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ইজ। ব্রেকফাস্ট। ওকে, লাস্ট কোয়েশ্চেন। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ানস ডিউটি, এটা একটা মুখস্থ রাখবা। ওয়ান শুড যদি থাকে পরের ক্ষেত্রে ওয়ান্স, এই যে ওয়ান অ্যাপোস্ট্রফি এস, ওয়ান্স, এটা হয় অ্যান্সার। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ানস ডিউটি, প্রত্যেকে তার নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কেয়ারফুল থাকা উচিত। সো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসছে বিভিন্ন পরীক্ষায়, এই জন্য এগুলো আমি একটা মডেল টেস্ট নিলাম। আচ্ছা, এই মডেল টেস্টটা আমি সবার জন্য ফ্রি করে দিচ্ছি, যারা ক্লাস করে নাই তারাও দিতে পারবে, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট একটা টপিক। সো আই হোপ তোমরা সবাই ক্লাসটা এনজয় করেছো। আজকে ক্লাসটা রেকর্ডেড আছে, যারা পরে জয়েন করেছো বা মিস করেছো তোমরা হচ্ছে দেখতে পারবে আমার ইউটিউব চ্যানেল থেকে। থ্যাংক ইউ সবাইকে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, আর যদি প্রশ্ন না থাকে আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো। ওকে, তোমাদের যদি কোনো কথা থাকে বলতে পারো, আর না থাকলে আজকের মতো আল্লাহ হাফেজ। ওকে, সবাই ভালো থাকো, টেক কেয়ার, গুড নাইট, শুভরাত্রি।